আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ ফার্স্ট ইয়ারে রয়েছো, তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির যে কবিতাগুলো রয়েছে, এই কবিতাগুলোর মধ্যে দ্য ক্যানোনাইজেশন রিটেন বাই জন ডান। জন ডান আমরা জানি একজন মেটাফিজিক্যাল লাভ পোয়েট। ওনার এই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কবিতাটি আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইন টু লাইন শব্দ টু শব্দ বুঝে বুঝে পড়বো এবং কোথায় কি বোঝানোর চেষ্টা করা হয়েছে সমস্ত কিছু জেনে যাওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। এই ক্লাসগুলোকে আমাদের সুবিধার জন্য ছোট ছোট অংশে ভাগ করব, যাতে তোমরা সহজে এই ক্লাসগুলো দেখতে পারো এবং বুঝতে পারো। তাহলে আমরা প্রথমেই এই যে আমাদের যে কবি জন ডান সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা কবিতাটি সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা এই যে কবিতার যে টাইটেলটা দেখতে পাচ্ছি, এই টাইটেলটিকে যদি প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো এই টাইটেলটি, দেখো শেষ শব্দে কি রয়েছে, TION, এর মানে এই শব্দটি হচ্ছে একটি নাউন। এটাকে যদি আমরা ভার্বে ফেরত নিই, ক্যানোনাইজ, 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 এই যে দেখো ক্যানোনাইজ, ZE, তাহলে এটা কিন্তু একটা ভার্ব হবে। ভার্বের সাথে কিন্তু এটাকে নাউন করা হয়েছে ATION যোগ করে। তাহলে ক্যানোনাইজ মানে কি? ক্যানোনাইজ মানে হচ্ছে সাধু বানানো, পবিত্র হওয়া, কোনো কিছুর ঊর্ধ্বে উঠে যাওয়া, মানে জাগতিক কোনো কিছুর বাইরে চলে যাওয়া, এবং একই সাথে বিশুদ্ধ হওয়া, মানে পরিশুদ্ধ হওয়া। এগুলোই মূলত বোঝানোর চেষ্টা করে। আমরা পর্যায়ক্রমে কিভাবে ক্যানোনাইজ হলো তারা, এটা কিভাবে হইতে চাইলো, এটা আমরা কবিতার মধ্যে শিখব। তাহলে কবিতা পড়ার শুরুতেই আমরা কিন্তু কবি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করবো। এই হচ্ছে আমাদের রাইটার জন ডান। ওনার যে জীবনী রয়েছে, ওনার যে জীবন পদ্ধতি রয়েছে, ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছে এবং কিভাবে জীবনযাপন করেছে, এই বিষয়টা যদি আমরা একটু জেনে নিই, তাহলে কবিতাটি বুঝতে আমাদের খুবই সুবিধা হবে এবং সহজ হবে। তাহলে সেই প্রেক্ষাপটে আমরা অবশ্যই কবি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। অ্যাবাউট জন ডান অ্যান্ড হিজ লাইফ অ্যান্ড পেইন, একটা প্যারাগ্রাফ প্রকারে যদি আমরা দেখি, দেখো জন ডান জন্মগ্রহণ করেছিলেন 1572 সালে এবং 1631 সালে ওনার মৃত্যু হয় বা পরলোক গমন করেন। ওয়াজ এন ইংলিশ ম্যাটাফিজিক্যাল পয়েট। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইংরেজি কবি ছিলেন উনি, এবং কি কবি ছিলেন? মেটাফিজিক্যাল পয়েট ছিলেন। এই যে মেটাফিজিক্যাল শব্দটা, এই শব্দটা ধরেই কিন্তু আমাদের এই দ্য ক্যানোনাইজেশন থেকে প্রশ্নগুলো পড়তে হবে। এবং এই কবিতাটা কিভাবে মেটাফিজিক্যাল কবিতা, এইটা কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে। এবং মেটাফিজিক্যাল কবিতা কিন্তু এর আগেও আমরা পড়েছি। দ্য কলার, এই কলার কবিতাটাও কিন্তু মেটাফিজিক্যাল কবিতা ছিল। তাহলে মেটাফিজিক্যাল কবিতা কি? মেটাফিজিক্যাল কবিতা হচ্ছে বিমূর্ত ধারণা নিয়ে যে বিষয়গুলো আলোচনা করা হয় কবিতার মধ্যে, সেটাই হচ্ছে মেটাফিজিক্যাল কবিতা। বিস্তারিত আমরা এখানে মেটাফিজিক্যাল কবিতার অংশ পড়ব এর পরবর্তী ক্লাসে। আচ্ছা, metaphysical poet whose life was marked by deep intellectual brilliance as well as repeated personal suffering. এই যে তার একই সাথে উনি কিন্তু অত্যন্ত মেধাবী ছিলেন, আবার তার পাশাপাশি ওনার জীবনে কিন্তু অনেক সাফারিংও চলে এসেছে। আমরা কমন একটা বিষয় কিন্তু প্রত্যেকটি কবিতার কবিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যে কবিরা তাদের লাইফের কোনো না কোনো একটি পর্যায়ে এসে অত্যন্ত সাফার করেছে, মানসিক, অর্থনৈতিক বা শারীরিক অথবা সামাজিক অথবা যে কোনোভাবে উনি সাফার করেছেন। এই সাফার থেকে কিন্তু পরবর্তীতে কি হয়েছে, ওনাদের পরবর্তী জীবনটার উত্থান ঘটেছে, মানে ফেলিওর থেকে পিলারটা হয়েছে ওনাদের। বোর্ন ইনটু এ রোমান ক্যাথলিক ফ্যামিলি, এই যে ক্যাথলিক শব্দটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। ক্যাথলিক একটা ধর্ম, এই যে রোমান ক্যাথলিক ধর্মটা কিন্তু ইংল্যান্ডে নিষিদ্ধ ছিল। দ্যাটস ওয়াই তাকে কিন্তু বলা হয়তো নাস্তিক। হ্যাঁ, তাকে কিন্তু নাস্তিক বলা হয়তো কেন? যেমন আমি হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী। যদি আমার সামনে অন্য কেউ বলে যে সৃষ্টিকর্তা অনেকজন আছে, তাহলে বলবো যে সে নাস্তিক। একইভাবে ইংল্যান্ডের মানুষ হচ্ছে খ্রিস্টিয়ান। তাহলে খ্রিস্টিয়ানদের সামনে যদি সে বলে না যীশু খ্রিস্ট হচ্ছে কি নয়, গড নয়, তাহলে সেই ক্ষেত্রে তার সাথে তার সামনে সে আছে নাস্তিক। এই যে ক্যাথলিক ধর্মটা কিন্তু খ্রিস্টিয়ানদের থেকে একটু ব্যতিক্রম ধর্ম ছিল, এজন্য তাদেরকে নাস্তিক বলে আখ্যায়িত করা হয়তো। ফ্যামিলি ডিউরিং এ টাইম অফ হার্শ অ্যান্টি ক্যাথলিক লস, এই যে এখানে কিন্তু ওই সময় হার্শিপের মধ্যে দিয়ে গিয়েছিল তার পরিবারটি। কারণ কি, তখন হচ্ছে মানে ওই ইংল্যান্ডে ক্যাথলিক ধর্ম পালন, ক্যাথলিক ধর্মের প্রচার এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এবং শাস্তিযোগ্য একটি অপরাধ ছিল। হি গ্রিউ আপ আন্ডার ফেয়ার অ্যান্ড ইনসিকিউরিটি, এই যে এইসবের কারণে ধরা হচ্ছে একটি সমাজে সে বসবাস করছে, যেখানে তাদেরকে মানে শত্রু হিসেবে দেখা হচ্ছে, শত্রু হিসেবে গণ্য করা হচ্ছে এবং ধর্মের বিরোধী হিসেবে গণ্য করা হচ্ছে। একই সাথে যদি এখানে যোগ করি যে তার যে ভাই, বড় ভাই,
তাকে কিন্তু জেলখানায় প্রেরণ করা হয় শুধু এই ক্যাথলিক ধর্মের কারণে, এবং জেলখানায় কিন্তু তার মৃত্যু হয়। এই যে জেলখানায় যে তার মৃত্যু হইলো, এই ভয়টা কিন্তু জনটানের মধ্যে কিন্তু ছিল, এবং এই ভয়ে ভয়ে কিন্তু সে সবসময় ছোটবেলায় কাটাইতো, এবং মনে করতো যে একটা সময় হয়তো তাকে ধরে নেবে কিনা। তার নিজের ভাইকে এরকম অত্যাচারিত হতে দেখেছে, তার পরিবারের সদস্যদের এরকম পরিস্থিতির সামনে দেখেছে। এই যে এইসব কারণে সে সবসময় ভয়ের মধ্যে থাকতো এবং ইনসিকিউরিটি মধ্যে ছিল। সেভারাল মেম্বার্স অফ হিস ফ্যামিলি ওয়ার পানিশড ফর দেয়ার ফেথ। এই যে তারা যে ক্যাথলিক ধর্মে বিশ্বাস করতো, এর জন্য তাদের পরিবারের অনেককে শাস্তি দেওয়া হয়েছিল, ইনক্লুডিং হিজ ব্রাদার হু ডাইড ইন প্রিজন। তার ভাই ছিল একজন, যে তাকে কি করা হয়েছিল, মানে সে কিন্তু কারাগারে মারা গিয়েছিল। আচ্ছা, যাই হোক, আমরা জনটনের পারিবারিক জীবনটা দেখলাম, এবং এই কবিতার জন্য পারিবারিক জীবনটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জনটনের পার্সোনাল লাইফটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, যেটা সরাসরি পার্সোনাল লাইফটার একটি প্রতিফলন আমরা দেখতে পারবো কবিতার মধ্যে। তাহলে অলদো হাইলি এডুকেটেড, আচ্ছা এখানে এখানে দেখো, যদিও জনটন কি ছিল, উচ্চ শিক্ষিত ছিল, অক্সফোর্ড, ক্যামব্রিজ অ্যান্ড লিঙ্কনস ইন, হি স্ট্রাগল ফিনান্সিয়ালি ফর মেনি ইয়ার্স। বহু বছর যাবৎ কিন্তু তিনি হচ্ছে অর্থনৈতিকভাবে সংকটে পড়ে গিয়েছিলেন। কেন সংকটে পড়েছিলেন সেটা আমি তোমাদের এখানে জানাচ্ছি। হি সিক্রেটলি ম্যারিড অ্যানি মুর। এই যে অ্যানি মুর নামের একটি মেয়েকে সে কিন্তু গোপনে বিয়ে করে। এই যেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, কবিতা বোঝার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যদি জন ডান বুঝতে চাও তাহলে অ্যানি মুরকে ভালোভাবে বুঝতে হবে, এবং এই ঘটনাগুলোকে ভালোভাবে বুঝতে হবে। এবং পরবর্তী ম্যাটাফিজিক্যাল কবিতা যখন তোমরা অন্য ইয়ারগুলোতে পড়বে, থার্ড ইয়ারে, বিশেষ করে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে, তখন কিন্তু এই বিষয়গুলো না জানলে কোনোভাবেই চলবে না। এখানে থেকে আশা করি তোমরা বুঝে নেবে। অ্যানি মোর পরবর্তীতে কিন্তু অ্যানি ডান হয়। এই যে অ্যানি ডানকে বা অ্যানি মোরকে সে কিন্তু গোপনে বিয়ে করে। John and হ্যাঁ, Anne অ্যানি have মোর কিন্তু consented অত্যন্ত together in holy প্রভাবশালী wedlock একটি and have witnessed the পরিবারের same. মেয়ে ছিলেন, এবং তারা সিক্রেটলি বিয়ে করলো। এই জন্য অ্যানি মোরের বাবা খুবই রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে সে হচ্ছে কোর্টে একটি মামলা করে দিল। এই মামলা করে দেওয়ার কারণে জন ডানকে কিন্তু ওই পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে কিন্তু জেলে প্রেরণ করলো। এখন এই যে জেলখানা থেকে বহুদিন থাকার পরে, এই যে এখানে দেখো তার একটা রাজনৈতিক কেরিয়ার ছিল জনটনের, সে কিন্তু মোটামুটি ধীরে 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 একটু উপরে উঠে এসেছিল। কিন্তু হঠাৎ করে তার এই যে ব্রেকডাউন হলো লাইফের, এই যে তাকে জেলখানায় নেওয়া হইলো, তার বিরুদ্ধে অভিযোগ আনা হইলো। জেল থেকে ফেরত আসার পরেও সে নর্মালি সে কোনো চাকরি বাকরি পাইলো না। কিভাবে পাইলো না? এই যে অ্যানি মুরের বাবা সবসময় তার পিছনে লেগে থাকতো, এবং সবসময় সে দেখতো যে কোনোভাবেই যেন তারা চাকরি না পায়, তারা যেন ভালোভাবে থাকতে না পারে। এটা সর্বক্ষণিক সে চেষ্টা করতো। এজন্য সে স্বাভাবিকভাবে কোনো চাকরিও পায়নি। দীর্ঘদিন যাবৎ সে কিন্তু অর্থনৈতিক সমস্যায় ভুগেছে, এবং তার বন্ধু-বান্ধবদের কাছ থেকে ধার করে, লোন করে কোনোভাবে জীবনযাপন করেছে। এই যে দেখো, এই যে লাইফস্টাইলটা আমরা দেখলাম, এই যে এর কারণে হচ্ছে, এই যে দেখো, পলিটিক্যাল ক্যারিয়ার একদম ধ্বংস হয়ে গেল, ক্রিয়েটিং ইয়ার্স অফ প্রপার্টি, এবং তার পরবর্তীতে তাদের বছর পর বছর দারিদ্রতার মধ্যে দিয়ে জীবনযাপন করতে হলো, আনসার্টেনিটি, অনিশ্চয়তার মধ্যে দিয়ে জীবন কাটাতে হলো এই যে এই কাপলটিকে। ডান লাভড হিজ ওয়াইফ ডিপলি, যদিও তার ওয়াইফকে সে কিন্তু খুব গভীর ভালোবাসতো। এবং জন ডানের ওয়াইফ মানে অ্যানি ডান বা অ্যানি মুর মারা গেলেন হচ্ছে 1617 সালে। এই যে জন ডান তার লাইফের ম্যাক্সিমাম বিখ্যাত কবিতাগুলি কিন্তু তার ওয়াইফ অ্যানি ডানকে নিয়ে লিখেছেন। এই যে তাদের ভালোবাসার কাহিনী, তাদের ভালোবাসার পরিণতি, তাদের ভালোবাসার অবস্থা, এই সমস্ত বিষয় কিন্তু তার কবিতার মধ্যে চমৎকারভাবে তুলে ধরেছেন। তাহলে একটা বিষয় যদি তুমি দেখো, যে তার বন্ধু বান্ধবরা কিন্তু অনেক সময় বলতো যে তুমি এই কাজটা কেন করতে গেলা, তোমার তো একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, তুমি যদি এটা করতে না করতা তাহলে তো তোমার এই ভবিষ্যৎটা নষ্ট হতো না। তাহলে সেই ক্ষেত্রে মানে সবসময় বলতো তুমি এই ভালোবাসার কাজটা ঠিক করো নাই, এই যে এইটা তোমার ভুল হয়েছে, এই কাজটা একদমই মানে তোমার হচ্ছে মানে তোমার বিপরীতে চলে গেছে। এইসব বিষয় কিন্তু বারবার তার বন্ধুরা, তার আশেপাশের মানুষ এবং তার পাড়া প্রতিবেশী সবাই কিন্তু তাকে বলতে থাকতো। যার একটা প্রতিফলন যদি আমরা একটু কবিতার মধ্যে দেখতে চাই, দেখো এই যে শুরুতেই কিন্তু ফর গডস সেক হোল্ড ইউর টাং, মানে সৃষ্টিকর্তার দোহাই লাগে তোমার মুখগুলো একটু বন্ধ করো। এই যে দেখো, লেট মি লাভ, আমাকে ভালোবাসতে দাও, তোমাদের কি সমস্যা? এই দেখো, আমরা কবিতার শুরুতেই কিন্তু এই টিউনটাই আমরা পাই, যে আমি অ্যানিমুরকে ভালোবাসি, বা জনডান যখন বলছে যা জনডান অ্যানিমুরকে ভালোবাসে, তাতে তোমাদের কি সমস্যা? তার ওয়াইফকে সে ভালোবাসবে, তাদের আশেপাশে মানুষের কি সমস্যা? এই যে দেখো, এইটার ডিরেক্টলি একটা প্রতিফলন কিন্তু আমরা আমাদের কবিতার মধ্যে পাই। সুতরাং জনটনের লাইফ এবং এই যে কবি পরিচিতি বিষয়টা যদি ভালোভাবে বুঝি, তাহলে আমাদের কবিতা বুঝতে খুবই সুবিধা হবে। আফটার গিভিং বার্থ টু দেয়ার 12 চিলড্রেন,
এখানে দেখো কয়জন সন্তান হয়েছিল, 12 জন সন্তান হয়েছিল। আচ্ছা এখন দেখো, লেট হিজ গ্রিফ স্ট্রাইকেন এ সরো দ্যাট ইনফ্লুয়েন্সড হিম লেটার রিলিজিয়াস পোয়েট্রি। আচ্ছা এখানে একটু বিষয়টা আমি বলে দিচ্ছি। এই যে 12তম সন্তান জন্মের সময় কিন্তু অ্যানি মুরের মৃত্যু হয়, এবং এই যে অ্যানি মুরের মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু জন ডান মেটাফিজিক্যাল বিমূর্ত বিষয় নিয়ে যে কবিতা লেখে সেটা তো মেটাফিজিক্যাল কবিতা। এই যে মেটাফিজিক্যাল কবিতার কি বিষয় নিয়ে লিখতেন, উনি লিখতেন হচ্ছে লাভ, ভালোবাসার বিষয় নিয়ে। এবং অ্যানি মুরের যখন মৃত্যু হলো, ওই যে 1600 কত সালে, 17 সালে, 1617 সালে যখন মৃত্যু হইল, মৃত্যুর পরে কিন্তু আর কোনো ভালোবাসার কবিতা লেখেনি। ভালোবাসার কবিতা লিখবে কাকে নিয়ে, তাকে নিয়ে লিখবে, সে তো এখন আর জীবিত নেই বা মারা গেছে। তাহলে সেই ক্ষেত্রে এই ভালোবাসার কবিতাও কিন্তু তার মারা গিয়েছে। এরপরে কি শুরু করলেন, উনি হচ্ছে মেটাফিজিক্যাল রিলিজিয়াস কবিতা লেখা শুরু করলেন, মানে ধর্মীয় বিষয় নিয়ে লেখা শুরু করলেন তখন। তার মানে কি, লেখার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল অ্যানি ডানের মৃত্যুর পরে। আচ্ছা আমরা পরবর্তীতে কিন্তু দেখতে পারি ধীরে 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 কিন্তু তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে, এবং এখানে সে হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন ঘটার পরে এমন একটা সময় এসে তাদের অর্থনৈতিক পরিবর্তন ঘটে যখন অ্যানি মোর আর জীবিত নেই। এই দেখো জীবনের যে হার্শ রিয়েলিটি তার লাইফে কিন্তু আমরা দেখেছি। তাহলে জন ডান কিন্তু নতুন এক ধারার কবিতা শুরু করেছিলেন, নতুন এক ধারার কবিতা শুরু করেছিলেন, যে কবিতাটাকে আমরা কিন্তু মেটাফিজিক্যাল কবিতা নামে চিনি, মেটাফিজিক্যাল কবিতা। তাহলে আমরা যদি এই কবিতাটাকে ভালোভাবে বুঝতে চাই, তাহলে মেটাফিজিক্যাল কবিতাটা কি এটা বুঝতে হবে। একই সাথে মেটাফিজিক্যাল কবিতাটা অ্যাকচুয়ালি কি, এটা কিন্তু আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 যে সেশন, তোমরা যে স্টুডেন্ট রয়েছে তোমাদের এই সেশন থেকে কিন্তু নতুন প্যাটার্নের পরীক্ষার ধরন তৈরি হয়েছে। এখান থেকে পরবর্তী সকল পরীক্ষাগুলো এই প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে। 12টি ব্রড কোশ্চেন থাকবে, শর্ট বা ব্রিফ কোনো কোশ্চেন থাকবে না। এই 12টি থেকে 8টি প্রশ্ন উত্তর করতে হবে, এবং একটা প্রশ্নের মধ্যে কিন্তু আবার 3টা ভাগ থাকতে পারবে, ছোট একটি প্রশ্ন সংযুক্ত করে দিতে পারে। এই প্যাটার্ন অনুযায়ী সমস্ত প্রশ্নগুলোকে আমি তোমাদের জন্য সুন্দর করে সাজিয়ে সহজ ভাষায় উপস্থাপন করব যাতে তোমাদের সুবিধা হয়। এবং এই ক্ষেত্রে মেটাফিজিক্যাল কবিতাটা বুঝতে পারাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কবিতা থেকে প্রশ্নটাই হচ্ছে মেটাফিজিক্যাল কবিতা হিসেবে ক্যানোনাইজেশনটা কে তুমি জাজমেন্ট করো। এই জন্য তোমাদের এই কবিতাটা ভালো করে বুঝতে হবে। আশা করি পরবর্তী যে লেকচারটি থাকবে মেটাফিজিক্যাল কবিতার উপরে, সেই লেকচারটি ভালোভাবে তোমরা দেখবে, মনোযোগ সহকারে দেখবে, এই আহ্বান জানিয়ে আজকের এই লেকচারটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।